সাইফুদ্দিনকে ঘিরে শঙ্কা ও সংশয়। সে কিভাবে এই নো বল করলো, এটা কিভাবে সম্ভব? 3 লাইনের এই হেডিংটা মনে রাখুন, আর মাথায় রাখুন একটি নাম, ইফতেখার আহমেদ। এই হেডিং এবং নামটা মাথায় রাখাটা, মনে রাখাটা জরুরি আমার আজকের এই আলোচনাটা বোঝার ক্ষেত্রে, যেটা আমাদেরকে এমন একটা ডিরেকশনে নিয়ে যাবে যে ভীষণ রকম অবাক হতে হবে। বিপিএলে ম্যাচ ফিক্সিং নিয়ে অনেক কিছুই তো হচ্ছে, কিন্তু স্বয়ং একটা ফ্র্যাঞ্চাইজি তার একটা স্টার ক্রিকেটারের ব্যাপারে সংশয় প্রকাশ করবেন? রংপুর রাইডার্স তাদের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ম্যাচ ফিক্সিং করছেন, স্পট ফিক্সিং করছেন, সেই রকম সন্দেহ করবেন? তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমন্ত্রণ জানাচ্ছেন যে এই বিষয়টা নিয়ে তদন্ত করা হোক, এবং যদি তদন্ত করা হয় তাহলে সব রকম সহযোগিতা করতে তারা প্রস্তুত। ঘটনা প্রবাহকে আসলে ওই দিকেই যাচ্ছে না। এটা শুধুমাত্র বলার জন্য বলা নয়, আমি দুইটা ঘটনা আমি আপনার শুরুতেই যেটা বললাম সেইটা দিয়ে বুঝিয়ে দেব যে সত্যি সত্যি এই ঘটনাটা ঘটছে। এমনিতে এবারে বিপিএল আমাদেরকে অবাকার করছে বলার উপায়টা কি? কেননা ম্যাচ ফিক্সিংটা মনে হচ্ছে পুরোপুরি ডালপালা ছড়িয়ে ফেলেছে, শেকড় বাকড় গজিয়ে ফেলেছে। ন্যাশনাল টেলিভিশন চ্যানেল এখন টিভিতে একটা নিউজ পর্যন্ত হয়েছে যে বিপিএল এর 10 জন ক্রিকেটারের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ইউনিট তারা তদন্ত করছে। বিপিএল এর 8টা ম্যাচ ঘিরে তদন্ত হচ্ছে, 4টা ফ্র্যাঞ্চাইজি ঘিরে তদন্ত হচ্ছে। যেই 10 ক্রিকেটারের কথা বলা হচ্ছে সেইখানটাতে এনামুল হক, বিজয়, থিসারা পেরেরা, আরিফুল হক, মোহাম্মদ মিঠুন, এইরকম 4টা টিমের ক্যাপ্টেনের নাম পর্যন্ত চলে এসেছে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ব্যাপারে তদন্ত করছে, এরপরে আর অবাক হওয়ার কি আছে ফিক্সিং নিয়ে? কিন্তু আমি ওই যে ওই কথাটা বললাম, এইখানটাতে একটা ফ্র্যাঞ্চাইজি তাদের ক্রিকেটারের বিপক্ষে এরকম সংশয় প্রকাশ করবে, সন্দেহ প্রকাশ করবে, তাদের ওই ভাবনার জায়গাটা থাকবে যে ক্রিকেটার ম্যাচটা ছেড়ে দিচ্ছে কিনা, কোনো স্পট ফিক্সিং করছে কিনা। দুইটা ঘটনা দিয়ে আমি এইটা একেবারে বলছিলাম যে আপনাদের বুঝিয়ে দেব। দেখুন, মোহাম্মদ সাইফুদ্দিন রংপুর রাইডার্সের ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় দলে দীর্ঘ একটা সময় তিনি খেলেছেন মোটামুটি খেলেছেন, ভালো খারাপ মিলিয়ে সেটা তিনি তার সময়টা এসেছে। ভবিষ্যতে আবারও তিনি ন্যাশনাল টিমে আসতে পারেন। আমি বলছি না যে মোহাম্মদ সাইফুদ্দিন বিপিএল এ ফিক্সিং করেছেন, স্পট ফিক্সিং করেছেন, ম্যাচ ফিক্সিং করেছেন, কিন্তু ঘটনা প্রবাহ যেই দিকে নির্দেশ করে সেইটা চমকে যাওয়ার মতো, সেইটা আসলে অবাক করার মতোই। লাস্ট ম্যাচটা রংপুর রাইডার্সের খুলনা টাইগার্সের বিপক্ষে, সেই ম্যাচটা সাইফুদ্দিন 3 ওভার বোলিং করে 55 রান দিয়েছেন। হতে পারে একটা দিন তার খারাপ যেতেই পারে, কিন্তু সেইখানটাতে 18 নম্বর ওভারটা যে তিনি করেছেন সেই তাতে দিয়েছেন 22 রান। আবারও আপনি বলতে পারেন যে না, একটা ওভার তো খারাপ যেতেই পারে, কিন্তু ওই ওভারটা যেইভাবে তিনি করেছেন ওইটাই রংপুর রাইডার্সের সন্দেহের মূল জায়গা। মোহাম্মদ সাইফুদ্দিন ওই ওভারটা 6 বলের ওভার 10 বলে শেষ করেছেন, 2টা ওয়াইড দিয়েছেন, 2টা নো বল দিয়েছেন। পুরো ও ম্যাচে তিনি হচ্ছে গিয়ে 4টা নো বল দিয়েছেন, 2টা ওয়াইড দিয়েছেন। এই যে পার্টিকুলার 18 নম্বর ওভারের কথা বলছি সেইখানটাতে এমন নো বল দিচ্ছেন, এমন ওয়াইড দিচ্ছেন যে আম্পায়ার যেন কোনোভাবে এইটা মিস না করে, এমনকি ফ্রি হিটগুলোতেও যেন রান হয় সেইটাও নিশ্চিত করছেন। ফ্রি হিটে একটাতে 4 হয়েছে, ধারাভাষ্যকর আমি শুনছিলাম বলছিলেন যে ওইটা তখন এবার কানে লেগেছে যে এটা যে 4 হয়েছে, যে 6 হয়নি সেইটাই বেশি, মানে 6 হওয়ার মতোই বল সেইখানটাতে ছিল। এখন সাইফুদ্দিনের ওই একটা ওভার এইরকম গিয়েছে, আমরা দেখেছি যে ক্যাপ্টেন নুরুল হাসান সোহান রংপুর রাইডার্সের উইকেটের পেছনে থেকে তার কি ফ্রাস্ট্রেটেড চেহারা, ডাগ আউটে বসে থাকা রংপুর রাইডার্সের কোচ মিকি আর্থার থেকে শুরু করে তাদের টিম ম্যানেজমেন্টের অন্যান্য সদস্য, মালিক পক্ষ, তাদের ওই মানে হতাশার চেহারাটা, সেগুলো তো আমরা টিভি পর্দায় ওই মুহূর্তে দেখেছি। আমি যেটাতে বলছি যে দুইটা ঘটনা আসলে ইন্ডিকেট করছে রংপুর রাইডার্সই বিসিবিকে আমন্ত্রণ জানাচ্ছে সাইফুদ্দিনের ব্যাপারে তদন্ত করার জন্য, এবং তাদের সংশয় সন্দেহের জায়গাটা হচ্ছে গিয়ে মোহাম্মদ সাইফুদ্দিন ম্যাচ ফিক্সিং এর সঙ্গে জড়িত। কিভাবে? শুরুতে আমি আপনাদের একটা হেডিং এর কথা বলছিলাম, একটা নামের কথা বলছিলাম, আচ্ছা নামটা দিয়ে আসি। ইফতেখার আহমেদ পাকিস্তানের এই ক্রিকেটার রংপুর রাইডার্সে খেলছেন না, তার সঙ্গে এখানে ফিক্সিং এর কোনো সংশ্লিষ্টতা নেই, কিন্তু তিনি এখানে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। সাইফুদ্দিন ওই যে 18 নম্বর ওভারটা করেছেন, তার আরো একটা ওভার বাকি ছিল, 20 নম্বর ওভারটা ছিল, মানে এরপরে তার করার কথা। ডেথ ওভারে সাইফুদ্দিন এখনো বাংলাদেশের বেস্ট বোলারদের একজন, শেষ 2টা ওভার তার জন্যই রাখা ছিল, কিন্তু ওই 20 নম্বর ওভার সাইফুদ্দিনের হাতে না দিয়ে ইফতেখার আহমেদের কে বল তুলে দেওয়া হয়েছে। আমার সংশয়ের বড় একটা জায়গা হচ্ছে গিয়ে এইখানটাতে।
সাইফুদ্দিনের একটা মানে অফ ডে গিয়েছে, অফ কালার তিনি ছিলেন ওই ম্যাচটাতে, 3 ওভারে 55 রান দিয়ে দিয়েছেন, সবই ঠিক আছে, কিন্তু ইফতেখার আহমেদের হাতে বল তুলে দিয়েছেন, যেই ইফতেখার আহমেদ এই ম্যাচে এর আগে যে 12 নম্বর ওভার মানে লাস্ট যে তার 3 ওভারের মধ্যে লাস্ট ওভারটা যে করেছিলেন সেইখানটাতে তিনি তিনটা ছক্কা খেয়েছিলেন নাইম শেখের হাতে, এবং ওই 20 নম্বর ওভারে প্রথম বলে নাইম শেখ আবার স্ট্রাইকে, এবং নাইম শেখের তখন সেঞ্চুরি হয়ে গেছে। আমি যে 12 নম্বর ওভারটার কথা বলছি, যখন ইফতেখারকে তিনি 3টা ছক্কা মেরেছিলেন ততক্ষণে নাইম ওই ওভারটা দিয়ে খোলস ছেড়ে বেরিয়ে আসা মাত্র শুরু করলেন, আর ওই সময় তো তার সেঞ্চুরি হয়ে গেছে লাস্ট ওভারের সময়। এই সময় একজন ডানহাতি অফ স্পিনারের হাতে বল তুলে দেওয়া হলো, এবং ইফতেখার যে খুব রেগুলার বোলিং করছেন এইবারের বিপিএল এ রংপুর রাইডার্সের বিষয়টা কিন্তু তা নয়। এর আগের যে 11টা ম্যাচ হয়েছে সেই 11টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচে তিনি বোলিং করেছেন, 4টা ম্যাচে তার বোলিং করার প্রয়োজনই পড়েনি। ওই 7 ম্যাচ মিলিয়ে তিনি করেছেন মাত্র 15 ওভার। সো তাকে এরকম একটা অবস্থাতে, যাকে লাস্ট ওভারে এই ম্যাচে এই যেই ব্যাটসম্যান 3টা ছক্কা মেরেছেন তাকে আবার তার হাতে বল তুলে দেওয়া হলো, সাইফুদ্দিনের হাতে না। এটাতে বুঝে নেওয়া কি যায় কিনা যে টিম ম্যানেজমেন্ট সেইটা ডাগ আউট থেকে নির্দেশনা আসুক বা ক্যাপ্টেনের জায়গা থেকে আসুক, যেই জায়গাটা থেকে আসুক, যে সাইফুদ্দিনের হাতে আর বল দেওয়া যাবে না, এরকম একটা জায়গা থেকে এসে পৌঁছেছে কিনা রংপুর রাইডার্স সাইফুদ্দিনকে ম্যাচ ফিক্সিং এ সন্দেহ করে। 2 নম্বর যে জায়গাটা, সেইটা টি স্পোর্টসের রিপোর্ট। শুরুতে যে আমি হেডিংটার কথা বললাম, সেই হেডিংটা হচ্ছে গিয়ে টি স্পোর্টসে সাইফুদ্দিনের এই ওভারটা রেখে এই হেডিংটা দিয়ে ভিডিওটা ছাড়া হয়েছে। তারপরে আলাদা আরেকটা ভিডিও ইনফ্যাক্ট এই সাইফুদ্দিনকে দিয়ে, মানে এখানে শুধুমাত্র ওভারে 6টা বল দেখানো হয়েছে বা 10টা বল দেখানো হয়েছে, সাইফুদ্দিনকে নিয়ে আলাদা রিপোর্ট পর্যন্ত করা হয়েছে। সেই রিপোর্টেও বলা হয়েছে যে এই সব নোবলের ব্যাখ্যা কি, বাংলাদেশ ক্রিকেটে ম্যাচ ফিক্সিং হচ্ছে, সেই ম্যাচ ফিক্সিং মধ্যে ক্রিকেটারদের পারফরমেন্সও সন্দেহের মধ্যে চলে আসছে, সাইফুদ্দিনের খারাপ খেলছেন, 3 ওভারে 55 রান দিয়েছেন সেটার ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু এক ম্যাচে কিভাবে তিনি 4টা নো বল দিলেন সেইটার ব্যাখ্যা শুধুমাত্র সাইফুদ্দিনই জানেন। এইখানটাতে হচ্ছে বোনাস হিসেবে তিনি 2টা হোয়াইট বল দিয়েছেন। টি স্পোর্টসের ওই রিপোর্টটাতে যেইভাবে যেই শব্দ চয়ন করে সাইফুদ্দিনের এই ওভারটাকে এবং তাকে সাইফুদ্দিনকে চিত্রিত করা হয়েছে, সেইটা খুব বড় একটা প্রশ্নবোধক চিহ্ন তুলে দিচ্ছে। কেন টি স্পোর্টস রিপোর্ট করলে সেটা দিয়ে সাইফুদ্দিনের প্রশ্নবোধক চিহ্ন কেন তুলে দিচ্ছে, এবার একটু বুঝে দেখুন। টি স্পোর্টসের এবারের বিপিএল এর অফিসিয়াল ব্রডকাস্টার তারা, মালিককে টি স্পোর্টসের বসুন্ধরা গ্রুপ। এই যে রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি, মালিককে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের ফ্র্যাঞ্চাইজির একজন ক্রিকেটারের বিপক্ষে ম্যাচ ফিক্সিং সন্দেহে এইরকম শব্দ চয়ন করে রিপোর্ট হচ্ছে সেই বসুন্ধরা মালিকানাধীন টিভি চ্যানেলে। এটা কি বলায়? এটা দুই আপনি কি চার মেলাতে আসলে পারেন? ভাই, বাংলাদেশের বাস্তবতা আমরা জানি, বাংলাদেশে এক মানে সবসময় আমরা জানি যে হচ্ছে গিয়ে মিডিয়াকে কত রকম সেন্সরশিপের ভেতর দিয়ে যেতে হয়, কত কিছু লিখেও লেখা যায় না, বলেও বলা যায় না, লিখলেও সেগুলো আসলে তুলে নিতে হয়, ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলতে হয়। সেইখানে বসুন্ধরার মালিকানাধীন টি স্পোর্টসে বসুন্ধরার মালিকানাধীন রংপুর রাইডার্সের একজন ক্রিকেটার সাইফুদ্দিনকে নিয়ে এইরকম রিপোর্ট করা হচ্ছে, বলা হচ্ছে যে এত এত নোবলের ব্যাখ্যা কি, এই ব্যাখ্যা কে খুঁজবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ইনভাইট করা হচ্ছে এই ব্যাখ্যা খোঁজার জন্য। এটা কি ভাই এমনি এমনি হয়েছে? এটা কি এমনি এমনি হচ্ছে? আমার কাছে ভাই এই দুইটা জিনিস মনে হয়, এই যে দুইটা ঘটনার কথা বললাম, যে রংপুর রাইডার্স এবং টি স্পোর্টসের মালিক একই, এবং একই মালিকানাধীন টেলিভিশন চ্যানেলে যখন সাইফুদ্দিনকে নিয়ে এরকম রিপোর্ট হয়, এবং ওই সাইফুদ্দিন ডেথ ওভারে বাংলাদেশের স্পেশালিস্ট বোলার হওয়া সত্ত্বেও লাস্ট ওভারটা যখন তার হাতে তুলে দেওয়া হয় না, বরং ওই কি বলে চলে যে পার্ট টাইম স্পিনার ইফতেখার আহমেদের হাতে তুলে দেওয়া হয়, তখন কিন্তু এটা মনে হয় যে সাইফুদ্দিনের উপর থেকে টিম ম্যানেজমেন্ট আস্থাটা হারিয়ে ফেলেছে। সেটা ক্যাপ্টেন হতে পারেন, সেটা কোচ হতে পারেন, সেটা টিম ম্যানেজমেন্টের অন্যান্য সদস্য, মালিক পক্ষ, তারাও হতে পারেন। আমি আসলে খুব সারপ্রাইজ হব না যদি সাইফুদ্দিন নেক্সট ম্যাচটাতে রংপুর রাইডার্স, যেখানে প্লে অফে তো তারা খেলবে, এখন তারা কোয়ালিফায়ার ফার্স্ট কোয়ালিফায়ার খেলবে নাকি এলিমিনেটর খেলবে সেটা এখনো ঠিক হয়নি, কিন্তু ওই ম্যাচটাতে যদি সাইফুদ্দিনকে ড্রপ করা হয় আমি আসলে খুব অবাক হব না। দেন এগেন আবার পুরো জিনিসটা প্যাচ আপ করে ফেলানোর জন্য সাইফুদ্দিনকে খেলানো হতে পারে, এইসব জিনিস অস্বীকার করাও হতে পারে, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের মধ্যে এই বিপিএল এর মধ্যে ম্যাচ ফিক্সিং এর যে ওই কি বলে চলে যে অলিগলি দিয়ে যে ম্যাচ ফিক্সিংটা যে আসলে চলছে, সেইটা এই কিছু পরপর কিছু ঘটনাতে কিন্তু স্পষ্ট থেকে আরো স্পষ্টতর হয়ে যাচ্ছে।
সাইফুদ্দিন বাংলাদেশ ন্যাশনাল টিমকে দীর্ঘ সময় প্রতিনিধিত্ব করেছেন। আমি একবারও বলছি না যে তিনি ম্যাচ ফিক্সিং করেছেনই, আমি একবারও বলছি না যে এই ম্যাচটাতে তিনি ইচ্ছা করে হোয়াইট দিয়েছেন, ইচ্ছা করে নো বল দিয়েছেন, কিন্তু ঘটনার যে প্রবাহ এবং তার প্রেক্ষিতে রংপুর রাইডার্সের অনফিল্ড ডিসিশনে তাকে লাস্ট ওভার না দিয়ে ইফতেখারকে লাস্ট ওভারটা দেয় এবং অফিল্ড ডিসিশনে তাদেরই মালিকানাধীন চ্যানেল, টেলিভিশন চ্যানেল টি স্পোর্টসে ওইরকম রিপোর্ট প্রচারিত হওয়াতে আমার কাছে মনে হয় সাইফুদ্দিনকে ম্যাচ ফিক্সিং এর ব্যাপারে রংপুর রাইডার্স সন্দেহের তালিকায় রেখেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রত্যেকটা ঘটনাই আসলে এখন খতিয়ে দেখা উচিত, কোনো কিছুই আসলে ছাড়া উচিত না। যদি তারা এগুলোকে ছাড় দিতে থাকে রেপুটেশনের কথা চিন্তা করে, তাহলে বাংলাদেশ ক্রিকেটটা এই ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং এর চোরাগলিতে ক্রমশ আরো হারিয়ে যাবে, ক্রমশ আরো তলিয়ে যাবে বলেই আমাদের সংশয়, প্রবলভাবেই সেই সংশয়টা রয়েছে। রয়েছে না? বলেন তো দেখি।